সো আর জাস্ট দুটো দিন 13 এবং 14 তারিখ এই দুটো দিন হয়ে গেলে এবং দুটো ম্যাচ হয়ে গেলে একটা লম্বা ইন্টারন্যাশনাল ব্রেক রয়েছে 16 দিনের মতো, এবং তার মাঝে আমাদের দুটো ম্যাচ রয়েছে 21 তারিখ। প্রথমেই বলে দিই যে 21শে মার্চ, যেটা অ্যাকচুয়ালি ম্যাচটা যখন হবে তখন 22শে মার্চ পড়ে যাবে, কারণ ম্যাচের টাইমিংটা হচ্ছে রাত্রির 12:30। আফগানিস্তানের সাথে আমাদের ম্যাচ রয়েছে, কিন্তু ম্যাচটা হবে সৌদি আরবে। যেহেতু আফগানিস্তান এখন ফুটবল বা যে কোনো স্পোর্টসের জন্য একদমই আদর্শ জায়গা না, জানোই তাদের ব্যাপারটা, তো সেই কারণে আফগানিস্তান কিন্তু সমস্ত ম্যাচ তারা সৌদি আরবে খেলছে। তো সেই ম্যাচটা 21 তারিখে অফিসিয়ালি, বাট আমাদের এখানে যখন আমরা খেলাটা দেখবো 22 তারিখ হয়ে যাবে, অর্থাৎ রাত্রির 12:30টায় ম্যাচ রয়েছে। এবং 26 তারিখে আমাদের ঘরের মাঠে ম্যাচ রয়েছে, এবং সেটা কিন্তু সন্ধ্যেবেলায় রয়েছে, আর রয়েছে গুয়াহাটিতে। এই দুটো ম্যাচের পর আবারও আইএসএল রিজিউম হবে 30 তারিখে। কিন্তু আগামীকাল এবং পরশু যে দুটো ম্যাচ রয়েছে, এই দুটো ম্যাচ লিগ টেবিলে ভীষণভাবে ভাইটাল দুটো ম্যাচ রয়েছে। কারণ একদিকে মোহনবাগান কেরালা যখন মুখোমুখি হবে, মোহনবাগানের কাছে সব থেকে বড় যেটা টার্গেট, যে আপাতত মুম্বাই সিটি এফসি যে রানটা চলছে সেই রানটাকে ধাওয়া করা, এবং মোটামুটি সমান ম্যাচের পর 1 পয়েন্টের যে অ্যাডভান্টেজের কথা বারবার উঠে আসছে, সেই অ্যাডভান্টেজটাকে বজায় রাখা। এবং যদি ধরে নেওয়া হয় যে এখান থেকে মুম্বাই এবং মোহনবাগান তারা সমস্ত ম্যাচ জিতবে, তাহলে কিন্তু 14 এপ্রিল অর্থাৎ একদম পয়লা বৈশাখের সময়ে যে ম্যাচ রয়েছে যুব ভারতীতে, সেই ম্যাচই কিন্তু ফাইসালার ম্যাচ হতে যাচ্ছে। বাট তার মাঝে যদি এই দুটো টিম কেউ না কেউ পয়েন্ট লস করে, তাহলে কিন্তু খেলা জমে যাবে, বাকি টিমগুলোও কিন্তু কোনোভাবে রেসে ঢুকতে পারে। বাট আপাতত যা সিচুয়েশন রয়েছে, সেখান থেকে অল উইন সিচুয়েশন ধরলে কিন্তু মোহনবাগান বা মুম্বাই তারাই লিগ শিল্ড পেতে চলেছে। এবং পরশু দিনকে যে ম্যাচ রয়েছে, অর্থাৎ গোয়া ভার্সেস বেঙ্গালুরু, এই ম্যাচটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কেন? তার কারণ হচ্ছে গোয়াও এখনও অবধি টাইটেল রেসে রয়েছে, তবে অবশ্যই গোয়া নিজেদের ভরসায় কতটা রয়েছে সেটা ঠিক নেই, কারণ তারা সমস্ত ম্যাচ জিতলেও কিন্তু বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে যে বাকিরা কত পয়েন্ট লস করছে। ওড়িশা, মুম্বাই, মোহনবাগান তারা কত বেশি পয়েন্ট লস করবে, তত বেশি কিন্তু গোয়ার উইনিংয়ের ওপর তাদের শিল্ড ভাগ্য দাঁড়িয়ে থাকবে। বাট গোয়ার যা প্রেজেন্ট সিনারিও রয়েছে বা গোয়ার যে কনসিস্টেন্সির অভাব রয়েছে, সেটা কিন্তু গোয়াকে লিগ শিল্ড থেকে অলরেডি দূরে করে দিয়েছিল, এখন সেটা পুরোপুরি হাতছাড়া জায়গাতে পৌঁছে গেছে। আর বেঙ্গালুরু তারা কিন্তু অবশ্যই চাইবে অ্যাটলিস্ট এই ম্যাচটা ড্র করে ইন্টারন্যাশনাল ব্রেকে যেতে, যাতে বাকি যে তিনটে টিম তাদের ধাওয়া করছে 6th প্লেসটার জন্য, সেই প্লেসটা কোথাও বেঙ্গালুরু মোটামুটি ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে একটু অ্যাডভান্টেজে থাকতে পারে। কারণ ড্র করলে 1 পয়েন্টের অ্যাডভান্টেজে থাকবে, এবং 3 পয়েন্ট পেলে কিন্তু অনেকটা বেশি অ্যাডভান্টেজে থাকতে পারবে। তো সেই দুটো ম্যাচ রয়েছে ভীষণ মশলাদার। অবশ্যই মোহনবাগান কেরালা ম্যাচটা নিয়ে কথা বলবো, যেটার দিকে আমাদের ফোকাস অনেক বেশি রয়েছে। আজকে মোহামেডান স্পোর্টিং 3-2 গোলে একটা টানটান উত্তেজক ম্যাচে কিন্তু চার্চিলকে হারিয়েছে। মুম্বাই সিটি এফসি 4-1 গোলে নর্থ ইস্টকে হারিয়েছে। কিন্তু সেই ম্যাচের রেজাল্ট যতটা লিগ টেবিল এফেক্ট ফেলেছে, তার থেকে বেশি একজন ফুটবল ফ্যানকে এফেক্ট ফেলেছে, কারণ আজকে বিক্রম প্রতাপ হ্যাট্রিক করেছে। অবশ্যই প্রথম গোলটা ঠিক ছিল না ভুল গোল ছিল, কথা বলবো সব কিছু নিয়ে। শুরু করবো ভিডিওটা যেটা দিয়ে, সেটা অবশ্যই কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের কথা। পরশু দিনকে অনেকের রিকোয়েস্ট ছিল যে মোহামেডান স্পোর্টিংকে নিয়ে আমি কেন কথা বলছি না, তখনই বলেছিলাম যে কালকে কথা অবশ্যই বলবো। কিন্তু দেখলাম যে আজকে ম্যাচ রয়েছে মোহামেডান স্পোর্টিং এবং চার্চিল ব্রাদার্সের, যেটা ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট ম্যাচ। এবং আপাতত মোহামেডান স্পোর্টিং যে লিগ টেবিলে নিজেদের গ্যাপটা বাড়িয়ে নিল বাকি টিমগুলোর থেকে, এটা ভীষণভাবে কিন্তু পরের ম্যাচগুলোতে তাদের হেল্প করবে, এবং বাকি টিমগুলোকে একটু হলেও এই মনোবলের দিকটা থেকে ধাক্কা মারবে। এবং যেটা মনে করা হচ্ছে আপাত দৃষ্টিতে, যে মোহামেডান স্পোর্টিং পরের 3টে ম্যাচ জিততে পারলেই কিন্তু মোটামুটি এই সিজনের আই লিগ তারা জিতে যাবে। এবং যেটা মেন দরকার, অবশ্যই 3 নম্বর বাংলার ক্লাব হিসেবে আই লিগ মোহামেডান স্পোর্টিংয়ের ঘরে ঢুকবে। বারবার করে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে মোহামেডান স্পোর্টিং যে সাফল্যটা অ্যাকচুয়ালি তুলে ধরা দরকার, সেখান থেকে তারা দূরে থেকেছে। ইস্টবেঙ্গলের ঘরে 3টে জাতীয় লিগ রয়েছে, মোহনবাগানের ঘরে 3টে জাতীয় লিগ, এবং পরে নাম চেঞ্জ হওয়া 2টো আই লিগ রয়েছে, অর্থাৎ 5টা ন্যাশনাল লিগ টাইটেল রয়েছে। সেখানে মোহামেডান স্পোর্টিং কিন্তু কখনোই খুব একটা ধারে কাছে আসতে পারেনি, এবং রিসেন্ট টাইমে কিন্তু খুব কাছাকাছি এলেও সেটা খুব একটা আশাপ্রদ ছিল না যে মোহামেডান স্পোর্টিং জিততে পারে। বাট এই সিজনে যেটা হয়েছে যে মোহামেডান স্পোর্টিং ক্লিয়ার ফেভারিট আপাতত, এবং শুধুমাত্র সেই জায়গাটা না, অবশ্যই আই লিগ জিততে পারবে মোহামেডান স্পোর্টিং। কিন্তু যেটার দিকে আমরা মেন তাকিয়ে রয়েছি, যে মোহামেডান স্পোর্টিং এন্ট্রি করবে আইএসএল সিজন 11-এ, যেটা একজন বাঙালির কাছে ভীষণভাবে একটা বড় পাওনা, যে একই লিগে, একদম টপ ডিভিশন লিগে আমরা বাংলার 3 প্রধানকে খেলতে দেখব। 3টে গ্র্যান্ড ওল্ড ক্লাব অফ ইন্ডিয়া, এই 3টে ক্লাবকে আমরা একসাথে খেলতে দেখব। পারফরমেন্স কে কেমন করবে সেটা তো যে যেরকম টিম বানাবে সেটা তার উপরে দাঁড়িয়ে থাকবে। বাট এই 3টে ক্লাবকে একটা সিঙ্গেল টুর্নামেন্টে খেলতে দেখাটা ভীষণভাবে আমাদের
জন্য একটা বড় পাওনা। কিন্তু এখানে আগামী সিজনে যুব ভারতীর ওপর একটা বিশাল বড় কিন্তু এফেক্ট আসতে চলেছে বা প্রেসার একটা আসতে চলেছে। তো সেই ক্ষেত্রে কোনো টিম যদি কিশোর ভারতীর দিকে চলে যায় বা মোহামেডান স্পোর্টিং যদি নৈহাটি স্টেডিয়ামে থেকে যায়, সেটাকে যদি আইএসএল লেভেলে তারা কোথাও রিবিল্ড করতে পারে বা কিশোর ভারতীটাকে যদি আবারও পুরনো, সে আমরা এটিকে দেখেছিলাম যে কিশোর ভারতীতে একবার খেলতে যখন 2017-তে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের জন্য যুব ভারতীতে কাজ হচ্ছিল এবং খেলা বন্ধ ছিল, তো নতুন করে কিন্তু সাজিয়ে নিয়েছিল এটিকে কর্তৃপক্ষ। তো সেটা যদি মোহামেডান স্পোর্টিং করতে পারে তাহলে সেটা অবশ্যই তাদের জন্য ভালো হবে, কারণ যুব ভারতীর ওপর যা প্রেসার পড়ছে এবং মাঠের যে অবস্থা হয়েছে, 3টে টিমের রেগুলার বেসিসে রোজ মোটামুটি 1-2 দিন গ্যাপে খেলা থাকলে মাঠের অবস্থা আরও কিন্তু খারাপ হয়ে যাবে। বাট সেই সব ভেবে আমাদের অন্তত লাভ নেই, কারণ সেটা পরের ব্যাপার, তখন দেখা যাবে কি হয়। কিন্তু এখন মোহামেডান স্পোর্টিংয়ে যে রান চলছে, বিদেশি ইন্ডিয়ান প্রত্যেকটা প্লেয়ার যেভাবে পারফরমেন্স করছে এবং আজকের ম্যাচটাও যেভাবে চার্চিলকে হারিয়েছে, প্রথমে 1 গোলে পিছিয়ে যাওয়া, তারপর 2-1 এগিয়ে যাওয়া, তারপর আবার চার্চিল 2-2 ড্র করে, বাট ফাইনালি একদম লাস্ট মোমেন্টে 3-2 মোহামেডান স্পোর্টিং ম্যাচটা জিতে নেয়। কোথাও নিজেদের যে আর্জেন্সি রয়েছে ট্রফি উইনিংয়ের, সেটা কিন্তু বারবার করে মোহামেডান স্পোর্টিং দেখাচ্ছে। এবং অবশ্যই সেপারেট ভিডিও মোহামেডান স্পোর্টিংকে নিয়ে বানাবো, কিন্তু আরও একটু কাছাকাছি লিগ উইনিংয়ের জায়গাতে যাক, কারণ ভীষণ সেন্সিটিভ জায়গাতে মোহামেডান স্পোর্টিংয়ের অবস্থাটা দাঁড়িয়ে রয়েছে। 1-2 ম্যাচে যদি স্লিপ হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু পরের টিমগুলো অবশ্যই ধরে ফেলার রাস্তাতে এসেই যাবে। তো সেই জায়গাটা আমি শুধু চাইছি এগিয়ে যেতে, যে মোহামেডান স্পোর্টিং আরও 2 ম্যাচের পর কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তারপরে পুরো ব্যাপারটা কিন্তু আমাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। তো এখান থেকে মনে প্রাণে আমরা সবাই বাঙালি হিসেবে চাইছি যে আগামী সিজনে মোহামেডান স্পোর্টিং আইএসএল 11-এ আসুক, এবং অবশ্যই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এক টুর্নামেন্টে এক সারিতে থাকবে, এবং কোথাও বাংলা ফুটবলের যে ডমিনেশন রয়েছে সেটা বারবার বলি যে ফিরিয়ে আনার কথা, সেটা কতটা ফিরে আসে সেটাও কিন্তু দেখার বিষয় হবে। দ্বিতীয় যে ব্যাপারটা বলা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আজকে মুম্বাই সিটি এফসি 4-1 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে দিয়েছে, এবং সেখানে বিক্রম প্রতাপের একটা হ্যাট্রিক হয়েছে। এবং ইন্ডিয়ান প্লেয়ার যখন হ্যাট্রিক করছে, ইন্ডিয়ান প্লেয়ার যখন টপ 10 স্কোরিং লিস্টে উঠে আসছে, তখন আমাদের ভীষণভাবে একটা বড় আনন্দের দিন হয়। তার পাশাপাশি অবশ্যই ছাংতে রয়েছে, সুনীল ছেত্রী রয়েছে বা পার্থিব গগৈ রয়েছে, তাদেরও 4টে করে গোল রয়েছে, নন্দার 5টা গোল এবং অবশ্যই বিক্রম প্রতাপের 7টা গোল। কোথাও এটা বোঝাচ্ছে যে দেখো, ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়ান স্কোরারের সংখ্যা তো আমাদের দেশে কম রয়েছে, বাট যখন তারা সুযোগ পায়, যখন তারা স্কোর করার অপরচুনিটি পায়, তারা কিন্তু কাজে লাগায়, এবং এটা ভীষণভাবে দরকার। যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসের ম্যাচ আসছে, কোথাও সেখানে যে গোল করতে হবে, এই ব্যাপারটা বারবার করে প্লেয়ারদেরকে ভাবাই, এবং আমরা কোথাও ফ্যানরা তখনই আশ্বস্ত হব যে আপাতত সুনীল ছেত্রীর পরে যে সমস্ত ফরওয়ার্ডরা রয়েছে যারা ন্যাশনাল টিমে থাকে, তারা গোলের মধ্যে রয়েছে। আমি মানভীরের কথা বলবো, আমি নন্দার কথা বলবো, আমি বিক্রমের কথা বলবো, যারা মোটামুটি গোলের মধ্যে রয়েছে এবং কোথাও নির্ভরতাটা দিতে পারে। এবং ইন্ডিয়ান প্লেয়ার যখন আইএসএলে হ্যাট্রিক করছে, তখন একটা হিস্ট্রি মেক হচ্ছে, যেহেতু রেগুলার বেসিসে আমরা তাদের দেখি না যে রেগুলার কেউ হ্যাট্রিক করছে বলে। তো বিক্রমের জন্য আজকের দিনটা ভীষণভাবে স্পেশাল ছিল, বাট প্রথম যে গোলটা হয়েছে, অবশ্যই সেটা নিয়ে কথা না বললে ভীষণ বড় ভুল হয়ে যাবে। প্রথম যে গোলটা ছিল, যেটা দারুণ একটা গোল করেছে, আমি গোল নিয়ে কোনো কথা বলছি না, কারণ চেস্ট ট্র্যাপে বলটা রিসিভ করেছে, তারপর দারুণ একটা ভলি মেরেছে, অসাধারণ একটা গোল হয়েছে। বাট ওই গোলটা হওয়ার সময় কিন্তু বিক্রম প্রতাপ ক্লিয়ারলি অফসাইড ছিল। এটা পুরোপুরি লাইন্সম্যানের দোষ, রেফারিদের দোষ, কারণ বিক্রম যে জায়গা থেকে ফিনিশটা করেছে, অসাধারণ একটা ফিনিশ হয়েছে, বাট গোলটা কিন্তু পুরোপুরিভাবে ইনভ্যালিড গোল হয়ে যেতে পারতো। বাট ওর চেষ্টাটা, ওর যেভাবে বলটা রিসিভ করেছে, যেভাবে ফিনিশ করেছে, কোথাও বোঝায় যে একজন সেন্টার ফরওয়ার্ড না হয়, একজন উইঙ্গার হিসেবেও কিন্তু সেন্টার ফরওয়ার্ডের পজিশন নেওয়া, একজন বিদেশি প্লেয়ার বেঞ্চে বসে রয়েছে, একজন কোচ একজন ইন্ডিয়ান ফরওয়ার্ডের উপর ভরসা করছেন, এর থেকে বেশি জিনিস আর কি হতে পারে। আমরা তো এটার কথাই বলে আসছিলাম দীর্ঘদিন ধরে, যে তোমার টিমে বিদেশি প্লেয়ার অবশ্যই থাকবে, বড় বড় নামি দামি প্লেয়ার আসবে, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, অস্ট্রেলিয়া থেকে প্লেয়ার অবভিয়াসলি আসবে, বাট কোথাও তুমি দিনের শেষে একজন ইন্ডিয়ান ফরওয়ার্ডকে রেগুলার চান্স দাও, তাকে কোথাও খেলাও, সেই জায়গাটা তাকে তৈরি করতে দাও। তো দেখো তারপরে সে পারফরমেন্স করতে পারছে কি না। একটা সিজনে ভালো খেললো, পরের সিজনে সে বসে গেল, আলটিমেট আমাদের কিছু লাভ নেই। বাট বিক্রম প্রতাপের ওপর কিন্তু রেগুলার বেসিসে পিটার ক্র্যাটকে তিনি ভরসা রাখছেন, এবং সেই ভরসার যোগ্য মূল্য কিন্তু বিক্রম প্রতাপ দিচ্ছে। সেকেন্ড লেগ অফ আইএসএল যখন থেকে শুরু হয়েছে, মানে এফসি এশিয়ান কাপের পর থেকে, তখন থেকে কিন্তু 6টা গোল হয়ে গেল বিক্রম প্রতাপের। তো এখানে কোথাও বোঝায় যে ওর যে ইন্টেন্টটা রয়েছে, ওকে যে গোলটা করতে হবে, ওকে যে কোথাও ন্যাশনাল টিমের সেন্টার ফরওয়ার্ড হওয়া বা ন্যাশনাল টিমের মেন স্ট্রাইকার হওয়ার যে দৌড়টা রয়েছে, সেই দৌড়ে ওকে ঢুকতে হবে। এবং আগের দিনকে আমি ওকে নিয়ে যখন ভিডিও বানিয়েছিলাম, ওর জোড়া গোলের দিনকে, তো সেদিনকে কোথাও আমি বলেছিলাম যে আমরা নেক্সট বিগ থিং একটা পেতে চলেছি। এই নিয়ে আমাদের কোথাও কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়, কারণ ইন্ডিয়ান প্লেয়াররা রেগুলার বেসিসে গোল করুক, এটাই আমরা চেয়ে এসেছি। তো সেটা হচ্ছে, এবং যে সমস্ত প্লেয়াররা গোল পাচ্ছে তারা আরও বেশি করে গোল করুক, এবং বিদেশি প্লেয়ারদের সাথে নেক টু নেক ফাইটে গোল স্কোরিংয়ের জায়গাতে আসতে পারছে, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে।
তো দেখা যাক বিক্রম প্রতাপের এই রানটা কত দূর যায়। প্রত্যেকটা গোল ইন্ডিভিজুয়ালি অসাধারণ করেছে, পজিশন নেওয়া থেকে শুরু করে ফিনিশ করা, ঠান্ডা মাথা, এবং অবশ্যই একজন স্ট্রাইকার, আদর্শ একজন স্ট্রাইকারের অ্যাকচুয়ালি যে কাজটা করা দরকার প্রত্যেকটা গোলের পেছনে কিন্তু বিক্রম প্রতাপ সেটাই করেছে। বাট অবশ্যই প্রথম গোলটা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য, কারণ ওই গোলটা পুরোপুরি অফসাইড ছিল, বাতিল হয়ে যেতে পারতো। বাট তারপরেও রেজাল্টে বলো বা বিক্রম প্রতাপের পারফরমেন্সে বলো, কোথাও পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই গোলটা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। যে ওই গোলটাই ম্যাচের ফায়সালা তৈরি করেছে এরকম কিন্তু না। উল্টো দিকে জিতিন এমএস একটা অসাধারণ ফিনিশ করেছে, এবং গোটা ম্যাচটা নর্থ ইস্ট যেভাবে বাকি 10জন খেলেছে, জিতিন এমএস তাদের থেকে অনেক ডিফারেন্ট খেলেছে। জিতিন পুরো ম্যাচটা নিজের হাতে অনেক চেষ্টা করছিল, একা প্রায় অনেকটা বেগ দিয়েছিল মুম্বাই সিটি এফসির ডিফেন্সকে, বাট গোল বুকটা ওপেন করতে পারছিল না। বাট যে গোলটা নিজে করেছে, অসাধারণ একটা ফিনিশ হয়েছে। জিতিন রেগুলার বেসিসে ভালো খেলছিল, তো কোথাও এই গোলটা কিন্তু ওকে একটা মাইলেজ বুস্ট করবে। দেখা যাক, ইন্ডিয়ান প্লেয়াররা গোল পাচ্ছে, গোল করছে, গোলের মধ্যে রয়েছে, গোল করাচ্ছে, এটাই দরকার ছিল আইএসএল। এই জন্যই কোথাও আমাদের ট্যালেন্টগুলোকে সামনের দিকে বেশি বেশি করে নিয়ে আসা এবং একটা নির্ভরতা দেওয়া। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু অবশ্যই কালকের যে ম্যাচ রয়েছে কেরালা ভার্সেস মোহনবাগান। এই ম্যাচটা কেন বারবার বলছে, বা আমি অন্তত বলছি যে ডার্বির থেকেও বেশি ইম্পর্টেন্ট, কারণ একটা মিথ রয়েছে, বাংলার ফুটবলে মিথ রয়েছে, এখন কতটা খাটে কি না খাটে সেটা অন্য ব্যাপার, যে ডার্বি যে টিম জেতে তার পরের ম্যাচটা কিন্তু তাদের জন্য ভীষণভাবে ডিফিকাল্ট হয়। এটা মিথ ছিল, বাট বর্তমানে সেটা অনেকটা কেটেছে। এরকম না যে সেটাই হয়, আমরা সুপার কাপে দেখেছি, আমরা গত আইএসএলে দেখেছি যে এটা এরকম মানে সবসময় মেলে না। বাট কোথাও যারা পুরনো ফ্যান্স রয়েছেন না, তাদের এই জায়গাটা কোথাও একটা ধাক্কা লাগে যে ডার্বিটা জিতে ফেলেছে, এর পরের ম্যাচটা হয়তো গিয়ে একটু প্রবলেম হতে পারে। বাট এখন প্রফেশনাল ফুটবল, টিম রেডি রয়েছে, ট্রাভেল করুক আর যাই করুক, দুদিনের গ্যাপে ম্যাচ খেলুক আর যাই হোক, তাদের কোথাও একটা ভীষণ বড় ইন্টেন্ট তৈরি হয়েছে, একটা আর্জেন্সি তৈরি হয়েছে যে যেভাবেই হোক কালকের ম্যাচটা জিততে হবে। এবং মোস্ট প্রবাবলি এই যে হাওয়াস তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে কালকের ম্যাচে তিনি ফুল টিম হাতে পাচ্ছেন। ফুল টিম ইন দ্য সেন্স, যাদের চোট আঘাত ছিল সেইভাবে আর কারো চোটাঘাত নেই, এবং যাদের কার্ড সমস্যা ছিল কালকে কারো কার্ড সমস্যা নেই, অর্থাৎ তিনি ফুল টিমটা হাতে পাচ্ছেন গ্লেন মার্টিন্স বাদ দিয়ে, কারণ তাকে নিয়ে কি হচ্ছে না হচ্ছে সিরিয়াসলি জানি না, ফিচার্ডও হচ্ছে না। বাকি টিম কিন্তু তিনি হাতে পাচ্ছেন। ব্র্যান্ডন হামিলের চোট ছিল, তিনি ফিরে এসেছেন, এবং তার পাশাপাশি অবশ্যই দীপক নাংরি কার্ড সমস্যার জন্য বাইরে ছিল, সেও কিন্তু ফিরে আসছে। তো এই ম্যাচটা ভীষণভাবে ভাইটাল। এবং আইএসএলের কিন্তু লাস্ট যে হার মোহনবাগান টেস্ট পেয়েছিল, সেই হারের টেস্ট কিন্তু কেরালা ঘরের মাঠে এসে দিয়ে গেছিলো। তো এটা তাদেরকে পে ব্যাক করার একটা ভীষণ বড় সময় এসে গেছে। এবং এর আগের সিজনে আমরা দেখেছি যে এই কেরালার মাঠে 5-2 গোলের একটা ম্যাচ কিন্তু হয়েছিল, যেখানে দিমিত্রি পেত্রাতস একার হাতে কেরালাকে জাস্ট ফিনিশ করে দিয়েছিল, একার হাতে শুইয়ে দিয়েছিল তাদের ঘরের মাঠে। বাট কোথাও এই ম্যাচটা ভীষণভাবে একটা বড় ম্যাচের মতোই, এই ম্যাচটা ভীষণভাবে একটা দুটো টিমের কাছে টাফ ম্যাচ, যেহেতু কেরালার কাছেও একটা আর্জেন্সি রয়েছে যে ওদেরকেও পরপর ম্যাচ জিততে হবে। কিন্তু ওরা যদি ধরে নাও পরের 5টা ম্যাচ জিতেও যায়, তাহলে নিজের ভরসায় কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না, অন্যের ভরসায় চ্যাম্পিয়ন হতে পারবে না। অন্যদেরকে পয়েন্ট লস করতে হবে, বা ছোটো ছোটো টিমগুলো বড় টিমগুলোর এগেনস্টে খেলবে, তারা হারবে, সেই ভরসাতে কেরালাকে চ্যাম্পিয়ন হতে হবে। কিন্তু যখন মোহনবাগানের সাথে না কেরালার ম্যাচ আসে, তখন কোথাও ওদের জন্য একটা প্রেস্টিজ ফাইটের ম্যাচ হয়ে যায়। আমি জানি না কেন কেরালা ফ্যান বেস এত বেশি করে বাংলার যে ফুটবল রয়েছে তাদেরকে এত পরিমাণে হেট্রেড করে। যখন মোহনবাগান ইস্ট বেঙ্গলের সাথে খেলা হয়, তখন ওদের একটা আলাদা ক্যারেক্টার সামনে চলে আসে। আমি ফ্যানদের কথা বলছি, প্লেয়ার বা ম্যানেজমেন্ট বা স্টাফের কথা বলছি না। বাট কোথাও সেই জন্যই কিন্তু এই ম্যাচটা একটা আলাদা ইন্টেন্সিটি নিয়ে আসবে, এই ম্যাচটা আলাদা একটা ভাইবস নিয়ে আসবে। এবং অবশ্যই আমরা এমন কিছু প্লেয়ারকে দেখব যে প্লেয়াররা এতদিন ধরে উল্টো দিকের টিমে জান প্রাণ লড়িয়ে খেলেছে, কালকে তারা অন্য টিমের হয়ে মাঠে নামবে। এবং অবশ্যই আমরা দেখব যে সাহাল আব্দুল সামাদ এতদিন পর সেই কেরালার মাঠে যাবে কেরালার বিরুদ্ধে খেলার জন্য, যার মোটামুটি ফুটবলের যে ডেভেলপমেন্টটা, ফুটবলের যে পরিচিতিটা, সেটা কিন্তু কেরালা জার্সিতেই হয়েছিল। তো ওর কাছে একটা ভীষণ বড় চ্যালেঞ্জিং ম্যাচ হবে। এবং উল্টো দিকে প্রীতম কোটাল রয়েছে, প্রবীর দাস রয়েছে, যারা মোহনবাগানের জন্য ঘাম রক্ত ঝরিয়েছে, কোথাও নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে মোহনবাগানের জার্সিতে, তারাও কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে খেলবে নিজেদের ঘরের মাঠে। তো ভীষণভাবে এই প্লেয়ারদের ওপর কিন্তু একটা প্রেশার থাকবে। এবং আমার মনে হয় যে দুটো টিমের যে প্লেয়ার সব থেকে বেশি ভাইটাল রোল প্লে করবে নিজেদের উইনিংয়ের জন্য বা অপোনেন্টকে হারানোর জন্য, তাহলে দুদিকে দুটো দিমি, একদিকে দিমি পেত্রাতস, আরেকদিকে দিমিত্রি ডায়ামান্টোকোস, এই দুজন দিমির কিন্তু ফাইট আমরা দেখব। এবং এই দুজন দিমির মধ্যে যে দিমি নিজের টিমকে লিড করতে পারবে, উইনটা এনে দিতে পারবে, সেই কিন্তু হিরো হয়ে যাবে। তো অবশ্যই এখান থেকে আমার প্রেডিকশন থাকবে কালকের ম্যাচটা মোহনবাগান অ্যাটলিস্ট 2-1 বা 3-1 মার্জিনে জিতবে, এবং অসাধারণ একটা ম্যাচ আমরা দেখতে চলেছি। এবং তারপর অবশ্যই সেই ম্যাচ নিয়ে কথা হবে। আর সকালে কিন্তু ম্যাচ প্রিভিউ অবভিয়াসলি আসবে, বেস্ট 11 কী হতে পারে সকালে ডিসকাস করবো। এই ভিডিওটাই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো যা যা ওপিনিয়ন রয়েছে। দেখা
হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।